হ্যালো এভরিওয়ান, আমি জন কবির। আর এই শোটার নাম হচ্ছে কিরণ প্রেজেন্টস স্বপ্ন, সংগ্রাম ও সাফল্য ইন অ্যাসোসিয়েশন উইথ ডেইলি স্টার। এই শোটা কি ব্যাপারে বা কি হতে যাচ্ছে এটা আমি এভাবে নিজে ডিসক্রাইব না করে বরঞ্চ আমার গেস্টের সাথে কথা বলা শুরু করি। ইউ গাইজ উইল গেট ইট যে কী নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। সো আজকে আমাদের সাথে আছেন এস.কে. ফরিদ, রাইট? জি। আপনার নাম হচ্ছে ফরিদ। জি। ফরিদ ভাই, আপনি কি করেন? জি, আমি একজন কুয়েত প্রবাসী। জি, আমি 2015 সালে পড়াশোনা ছেড়ে দিয়ে আমি কুয়েতে পাড়ি জমাই। আচ্ছা, পড়াশোনা ছেড়ে দিয়ে? জি। পড়াশোনা ছাড়তে হলো কেন? মানে তখন আপনি কোন ক্লাসে ছিলেন? যে আমি তখন ক্লাস 10-এ ছিলাম। আচ্ছা। জি, তখন আমার কাছে মনে হয়েছে যে পড়াশোনা করে এদেশে চাকরি পাওয়াটা খুব টাফ এবং সংসারের হাল ধরার জন্য আমি তখন চিন্তা করেছি যে বিদেশে পাড়ি জমালে আমার ফ্যামিলিতে সচ্ছলতা আনা সম্ভব। আচ্ছা, আপনার ফ্যামিলিতে তখন কয়জন ছিল? জি, সদস্য আমার ফ্যামিলিতে 6 জন সদস্য ছিল। আচ্ছা। বাবা মা ভাই বোন, আমরা 4 জন ভাই বোন, 2 ভাই 2 বোন। আচ্ছা। আর বাবা মা ছিল। তো বাবার পক্ষে একা এই সংসারের ঘানি টানা একটু কষ্টকর হচ্ছিল। তো সেক্ষেত্রে আমি চেয়েছি যে সংসারের সচ্ছলতা আনার জন্য আমি বিদেশে যাব। আচ্ছা, সেক্ষেত্রে আপনার পড়াশোনাটা আপনার স্যাক্রিফাইস করতে হয়েছে। আচ্ছা, সো যখন আপনি ডিসিশন নিলেন যে আপনি যাবেন, ডিসিশন নেওয়ার পরের যে আপনার যে স্ট্রাগলগুলো, যে এমন তো না যে আমি ডিসিশন নিলাম কালকে চলে গেলাম। জি না। সেই ক্ষেত্রে যে আপনার ফ্যামিলির একটা ডিসিশন, আপনার ডিসিশন, ওই সময় আপনি কি মানে ওই স্ট্রাগলটা কীরকম ছিল? জি, স্ট্রাগল ছিল টাকা, যে একটা বিদেশে যাওয়ার জন্য একটা টাকার ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে। তো সেক্ষেত্রে আমার মা নানি বাসা থেকে যে জমি পেয়েছিল, ওই জমি বিক্রি করে আমার এই বিদেশের টাকাটা জোগাড় করেছিল। আচ্ছা। তো সেক্ষেত্রে আমার খুব একটা ব্যাক পেতে হয় নাই, বা ব্যাংক লোন বা প্রবাসী কল্যাণ, যেহেতু আপনাদের নিজেদেরই অ্যাসেট ছিল আর কি। জি, ওই টাকা থেকে আমি বিদেশে যাই। আচ্ছা, বিদেশে যাওয়ার স্বপ্ন আপনার মনে করেন পুরো হলো। আপনি যেদিন প্রথম আপনি থাকেন কুয়েতে, রাইট? জি। কত বছর হলো? জি, 2015 সাল থেকে 2024, এখন 9 বছর। 9 বছর। আচ্ছা, তো আপনি যখন বিদেশে গেলেন প্রথম, এর আগে আপনি অন্য কোনো দেশে গিয়েছিলেন? জি না, এটাই আপনার ফার্স্ট। জি। যখন আপনি প্লেনে উঠে, প্লেন থেকে নেমে যখন কুয়েতে যখন নামলেন, আপনার যে স্বপ্ন ছিল কাজ করার, আপনি যখন প্লেনে নামলেন, ওই স্বপ্ন আর বাস্তবতার মধ্যে আপনার কোনো পার্থক্য পাইছেন? জি, পার্থক্য হচ্ছে যে মনে হয়েছে যে ওই দেশটা একটা অন্যরকম। তো আমি যখন ওই দেশে প্রথম যে পা রাখি, তখন আমার কফিল আমাকে রিসিভ করে। হ্যাঁ, আপনার কফিল আপনাকে রিসিভ করে? আচ্ছা। ও গাড়ি নিয়ে আসে আমার জন্য। ওই কফিলের সাথে আমি ওর বাসায় যাই। তো তখন গাড়িতে যাওয়ার সময় ও আমার কাছ থেকে পাসপোর্ট এবং আমার যে ভিসার যে কাগজপত্র এগুলো নিয়ে তারপর আমাকে আরবি ভাষায় কিছু কথা বলে, কিন্তু আমি মানে এয়ারপোর্ট থেকেই? জি। আচ্ছা। জি, এয়ারপোর্ট থেকে ওর গাড়িতে নিয়ে তারপরে এই কথাগুলো বলে। তারপরে আমি তখন তো আরবি ভাষা বুঝি না, তো পরবর্তীতে এখন বুঝতে পারি যে ও আমাকে কি বলছে। আচ্ছা, তখন তো আপনি জাস্ট নামলেন এয়ারপোর্টে। তো তখন মনে হয়েছে যে বিদেশ কি একটা কৌতূহল ছিল যে কেমন হবে, আদৌ স্বপ্ন পূরণ হবে কিনা। তো সেটা আসলে যখন আমার কর্মস্থলে নিয়ে যায় আমাকে এর পরের দিন, তখন আসলে খুব ভয় লাগছিল যে কোথায় না কোথায় নিয়ে যায়, মরুভূমি দিয়ে নিয়ে গিয়ে ও আমাকে একটা বাংলোতে নিয়ে রাখে। আচ্ছা, যখন আপনাকে নিয়ে যায় তখন আপনার কন্ট্রাক্টে কি ছিল? আপনি কি কাজ করবেন? হ্যাঁ, আমার কন্ট্রাক্টে ছিল ওর বাংলোতে কবুতর লালন পালন করা, কবুতর দেখাশোনা করা। জি জি। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আমার ওগুলো ছিল না। ওই বাংলোটা খালি ছিল, লোকজন ছিল না। আমাকে নিয়ে ওইখানে ফার্স্ট রাখে। এর আগে লোক ছিল, ওটা কোন দেশের ছিল সেটা আমি জানি না। তবে আমাকে ওইখানে একটা বাংলোতে নিয়ে রাখার পরে আমি ওইখানে খুব ভালোভাবে শুরু করি জার্নিটা। তো আপনি বেশ লাকি, কারণ অনেকে গিয়ে অনেক ধরনের আরো অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যায়। জি জি। আপনি প্রথমে গিয়ে একটা বাংলোতে ছিলেন? জি জি, ওইখানে বিদ্যুৎ ছিল, এসি ছিল। বেশ লাকি ছিলেন। জি জি। এবং আরো আমার সাথে যারা অন্যান্য ভাইয়েরা গেছে,
ওরা মরুভূমির মধ্যে ছিল, অনেক কষ্টে দিন যাপন করছে। প্রচণ্ড 55 থেকে 60 ডিগ্রি। তাদের সরি, মরুভূমিতে তাদের কাজটা কি ছিল? তাদের কাজটা এই কবুতর ওড়ানোই ছিল, কবুতর লালন পালন করা, এবং যখন কুইতিরা ওইখানে বৃহস্পতিবার শুক্রবার দিন ওইখানে আড্ডার জন্য যাইতো, আচ্ছা, ওদেরকে ওয়েলকাম করা এবং চা, এক ধরনের এন্টারটেইনমেন্ট আর কি। হ্যাঁ, এন্টারটেইনমেন্টের জন্য ওদেরকে আপ্যায়ন করার জন্য যা যা করার দরকার ওগুলা করতো এবং কবুতর লালন পালন করতো। আচ্ছা, ওটা হচ্ছে মরুভূমিতে। জি, আপনি ছিলেন একটা বাংলো বাড়িতে, আপনি সেই ক্ষেত্রে যথেষ্ট লাকি। জি। আচ্ছা আচ্ছা। সো আপনি তো দেশে সবাইকে ছেড়ে গেলেন, আপনি কি কষ্ট হচ্ছিল দেশে আপনার পরিবার পরিজনকে রেখে যেতে, নাকি আপনার মধ্যে একটা এক্সাইটমেন্টও কাজ করতেছিল যে আমি একটা নতুন দেশে আমি একা একা যাচ্ছি? কোনটা আপনাকে বেশি মানে করতেছিল? হ্যাঁ, আমার দোনোটাই ছিল। কেন? কারণ আমি ওইখানে একা ছিলাম, আমাকে যখন ওই বাংলোতে নিয়ে রাখে একা ছিলাম, তখন একটা ভয়ও কাজ করতেছিল। পরিবার পরিজনকে ছেড়ে আমি গেছি, তো তখন আমি দু একদিন, প্রায় 1 সপ্তাহের মতো আমি বাড়িতে ঠিক মতো কন্ট্যাক্ট করতে পারিনি। তো নতুন অবস্থায় ছিলাম, তারপরে ওইখানে আশেপাশে আদৌ মানুষ আছে কি না সেটা আমি জানি না তখন। তো পরবর্তীতে বাঙালি বা এদের সাথে পরিচয় হয়, তারপর আমি কথা বলি বাসায়। তো তখন আসলে আমার এক ধরনের ভয় ভীতি কাজ করছিল, তখন বাড়ির জন্য টেনশন হচ্ছিল, বাবা মার জন্য। আচ্ছা, তো যখন প্রথম আপনি কাজ করা শুরু করলেন, আপনি কি তখন ওই বাংলোতে একজনই বাঙালি ছিলেন, বাংলাদেশি? জি জি, তখন আমি একাই ছিলাম। আচ্ছা, আপনি কি কখনো এরকম কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন যে আপনি বাঙালি এবং অন্যান্য যারা আছে ওই দেশের বা অন্য দেশের কোনো ধরনের, আপনি কি যে থাকে না একটু অন্যভাবে দেখা হয় বাঙালিদের বা অন্যান্য মানুষদেরকে একটু আলাদাভাবে দেখা হয়, এরকম কিছু আপনি ফেস করেছেন কখনো? জি, এটা ফেস করেছি বলতে ভাইয়া, আমি যখন কুয়েতে প্রথম যাই তখন 2015 সালে কুয়েতের ভিসা বন্ধ ছিল, তখন নামানা দিয়ে ভিসা হতো। আচ্ছা, আপনি তাহলে কিভাবে ভিসা পেলেন আপনি? হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশে এক ধরনের, যখন কারো নিকটে যারা এই লেভেলে কাজ করে, ভিসা লেভেলে, তাদের মানে সুপারিশে, হ্যাঁ সুপারিশে ভিসাগুলো হয় তখন। আচ্ছা, তো অ্যাভেলেবেল হয়েছে 2017 সালে। আচ্ছা, জি, তখন আমার ভিসাগুলো অ্যাভেলেবেল ছিল না। তো ওইখানে যাওয়ার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে বাঙালিদের ছিল, ভালোই কদর ছিল। তো যখন সবচেয়ে বেশি কদর আছে ওইখানে মাসরিদের, যেটা মিশর। কাদের? সরি, মিশরের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওদেরকে, ওরা যেহেতু আরবিয়ান, হ্যাঁ, আর একই কালচারের, হ্যাঁ একই কালচারের। তারপরে আছে ইন্ডিয়া। সো ওরা প্রাধান্য বেশি পেত। জি। আচ্ছা, সো আপনি ওই জিনিসটা ফিল করছেন যে আপনার থেকে তারা একটু প্রাধান্য বেশি পাচ্ছে? জি জি জি, ওরকম। আচ্ছা, এটা নিয়ে আপনার কখনো কোনো সমস্যা হয়নি? না, যেহেতু আমার সমস্যা হয়নি, কারণ আমি যেহেতু একাই ছিলাম ওই বাংলোতে, আমার পাশে কেউ ছিল না, সাথে কেউ, ভয়েসটা আপনার ছিল না, আপনি একাই ছিলেন। জি জি, রাইট। আচ্ছা, কবুতর যে লালন পালন, এই জিনিসটা মানে কি, আমি খুব ইন্টারেস্টেড যে কাজটা কি ছিল বেসিক্যালি। আমি তো বুঝলাম কবুতরের লালন পালন, বাট কি করতে হতো? জি, ওইখানে কবুতর ওরা বিজনেস করতো কবুতরের। আচ্ছা, মানে সেল করতো? হ্যাঁ, সেল করতো। এবং যেই কবুতরগুলো দিয়ে ওরা রেস করাইতো, হ্যাঁ, তো ওইখানে অনেক বড় একটা বিজনেস আছে। এই রেসে যারা ফার্স্ট হয় তারা একটা ভালো ধরনের অ্যামাউন্ট পায়, কুয়েতের দিনারের একটা ভালো অ্যামাউন্ট পায় ওরা। তো এটা ওরা কবুতরের বাচ্চা বিক্রি করে। তো একটা বিজনেস, অনেকগুলো, মানে 10টা 20টা শখে পাল এরকম না, ওরা 100 200 500 1000 পর্যন্ত কবুতর। তার মানে আপনি বলতেছেন যে আপনি 1000 কবুতরকে খাওয়ানোর দায়িত্ব আপনার ছিল? বাট এটা আমার এই কাজটা করা হয়নি পরবর্তী। আচ্ছা আচ্ছা, সো এই কাজটা আপনার করা হয়নি। কবুতরের আপনি ওখানে গেলেন কন্ট্রাক্টে কবুতরের টেক কেয়ার করতে। সো পরে ওখান থেকে আপনি কি কাজ করা শুরু করলেন? জি, তখন আমি যখন ওইখানে ওইখানে কাজ করা শুরু করলাম, ওইখানে কিছু ফলের গাছ ছিল। তো এই গাছগুলো আমি দেখাশোনা করতাম, পানি দিতাম, ফুল গাছ ছিল। তো এর পরবর্তীতে যখন বাংলোতে ওরা আড্ডা দিতে আসতো, তখন ওদের সাথে আমি শিখতে শিখতে, ওরা রান্নাবাড়া নিজেরাই করতো আইসা প্রথমে, যেহেতু আমি নতুন ছিলাম। তো সেক্ষেত্রে ওদেরটা দেখতে দেখতে আমি পরে
রান্না শিখি এবং এখন মোটামুটি আমি 20-30 জনের রান্না করি প্রতি সপ্তাহে। আচ্ছা, সো আপনি এখন হচ্ছেন একজন শেফ? শেফ, জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো রান্না বান্না শিখে ফেলেন। সো আপনি বেসিক্যালি কুয়েতের যে মানে ডিশগুলা বা কুয়েতের যে ওদের খাবার দাবারগুলো এগুলো আপনি এখন প্রায় রানতেই পারেন আর কি? জি জি জি। আচ্ছা আচ্ছা, খুবই ইন্টারেস্টিং জি। যে আপনি ওখানে গেলেন কবুতরের লালন পালন করতে, কিন্তু গিয়ে আপনি এখন হয়ে গেলেন শেফ এবং এই হিসাবে আপনি 9 বছর কাজ করছেন ওখানে। জি। কখনো কি ভাবছিলেন যে আপনার জীবনটা এরকম হবে বাংলাদেশ থেকে গিয়ে, যে ওখানে আপনি বাংলাদেশে কখনো রান্নাবাড়ি করতেন আপনি? বাংলাদেশে রান্নাবাড়ি করতে বলতে বন্ধুদের সাথে যখন আড্ডা দিতাম তখন বেশিরভাগ সময় ওই রান্নাটা আমিই করতাম। ও, তার মানে এটা আপনার মধ্যে আগে থেকেই ছিল? জি। আমি ওদেরটা একবার দেখার পরেই আমার দ্বিতীয়বার আর বলতে হতো না বা দেখাতে হতো না। এটা তো একটা ধরনের ট্যালেন্ট আপনার। জি জি। অনেকে আছে, আমি নিজেকে আমি কোনো ধরনের রান্নাই করতে পারি না, এটা তো ট্যালেন্ট যে আপনি এক দুইবারে বুঝে ফেলতেন জিনিসটা। জি জি। সো ওই জায়গা থেকে আপনি পরে রান্না বান্নাটা শিখলেন শেফ। জি। এখন আপনি ওখানে প্রতিদিনই তাহলে রান্না করছেন? জি, প্রতিদিন আমার নিজের জন্য রান্না করতে হয় আর ওদের জন্য সপ্তাহে 3 দিন। সপ্তাহে 3 দিন? বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আচ্ছা জি। সো যখন আপনি প্রথম এই কাজটা শুরু করলেন তখন যে ধরনের পারিশ্রমিক আপনি পেতেন আর এখন 9 বছর হয়ে গেছে পারিশ্রমিক, আপনার কি মনে হয় যে সব কিছুর বিবেচনায় আপনার এই রেসটা ঠিক আছে নাকি কম মনে হয়? জি, এখন বর্তমান প্রেক্ষাপটে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেক্ষেত্রে আমি বলবো সেটা আমার জন্য খুবই কম। আচ্ছা। যেহেতু আমি কফিলের আন্ডারে আছি, নফস কফিলের আন্ডারে, আমি যেই ভিসা দিয়ে গেছি, যার ভিসা দিয়ে গেছি ওরই কাজ করতেছি এখন। তো হ্যাঁ, এই ধরনের ভিসাগুলা, যেমন আমাদের বাংলাদেশে একটা কালচার আছে যে ফ্রি ভিসা। আসলে ভাইয়া ফ্রি ভিসা বলতে কোনো কথা নাই। ফ্রি ভিসা? ফ্রি ভিসা, জি। আচ্ছা, ফ্রি ভিসা বলতে কোনো কথা নাই। যেটা আমি আমার যে ভিসাটা, সেম ভিসাই অন্যান্য প্রবাসী ভাইয়েরা যায়, কিন্তু ওরা কফিলের টাকা দেওয়ার মাধ্যমে ওরা বাহিরে কাজ করে। আচ্ছা। আর আমি হচ্ছে সিস্টেমটা এরকমই যে আমার কফিলের টাকা দিতে হয় না, ওর আন্ডারেই কাজ করি, কিন্তু আমার স্যালারিটা কম ওই ক্ষেত্রে। আর ও বাহিরে যেই কাজ ইচ্ছে বা যেটা ওর কাছে কমফোর্ট বা টাকা যেটা থেকে বেশি পায় ওইটা ও বেছে নিতে পারে। আচ্ছা, আপনার এখানে বেছে নেওয়ার কোনো অপশন নাই, আমার ওরই কাজ করতে হয়। আচ্ছা। জি, সেক্ষেত্রে আমি বলবো যে আমার বর্তমান প্রেক্ষাপটে আমার ইয়েটা কম। আচ্ছা, ওখানে থাকা খাওয়ার দায়িত্ব আপনার কফিলে নিচ্ছে? সেক্ষেত্রে আপনার যে আপনি স্যালারি পাচ্ছেন ওখান থেকে কাটা যাচ্ছে না? না না না, আপনাকে স্যালারি একটা নেট অ্যামাউন্টই দিয়ে দাও? জি। আচ্ছা, আপনার স্যালারি যাই হোক ওটার কত পার্সেন্টেজ আপনি দেশে পাঠাচ্ছেন আপনার ফ্যামিলির কাছে? যদি মনে করেন আপনি যেটাই পাচ্ছেন ওটার কত পার্সেন্ট আপনি পাঠাচ্ছেন? আমি সত্যি কথা বলতে প্রথম 7 বছর আমি আমার যাই স্যালারি পেতাম এটা আমি প্রতি মাসের শেষে আমি আমার বাবার অ্যাকাউন্টে পাঠাইতাম পুরোটা? জি। আচ্ছা। জি, তখন আমার কোনো জমানো বা ইনভেস্ট করার কোনো কিছু ছিল না। জি, যখন আমি 2018 সালে আমার প্রিয় মেন্টর ইকবাল বার জাহিদ স্যারের ভিডিও দেখি ইউটিউবে এবং ফেসবুকে, তখন থেকে আসলে আমার মাথায় একটা চিন্তা আসে যে আমার কিছু করতে হবে, টাকা সব দিয়ে দিলে হবে না ফ্যামিলি। এক্স্যাক্টলি, হ্যাঁ, নিজের জন্য কিছু ভবিষ্যতের জন্য রাখতে হবে। তখন আমি এটা করি। 2018 সালে আমি সফরে আসি দেশে। তখন আমি একটা ডিপিএস করি টাকা জমানোর উদ্দেশ্যে। তো সেটা করার পরে আমি কিছু টাকা জমাই। তো নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে আমি যুক্ত হয়ে টানা 90 দিন সেশন চর্চা ক্লাস করি। আচ্ছা। স্যার প্রতিদিনই এটা বিনামূল্যে এটা রেজিস্ট্রেশন করান এবং বিনামূল্যে তিনি 90 দিন এই সেশনগুলো দিয়ে থাকেন। সেখান থেকে আমি অনেক উপকৃত হয়েছি, কৃতজ্ঞতা জানাই স্যারের প্রতি, ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি। নইলে আপনি তো পুরো টাকাটাই আপনি দেশে পাঠিয়ে দিতেন। জি জি জি। তো তখন আমি যখন এটা আমার জার্নিটা শুরু হয় তখন আসলে আমার প্রথম আমি রিসেলিং করি। আচ্ছা। জি, আমি একজন আমার বাবার জন্য আমি কুয়েত থেকে পাঞ্জাবি এক অনলাইন থেকে নেই। তো ওইখান থেকে নেওয়ার পরে ওই ভাইয়ের সাথে আমি পরে যোগাযোগ করে ওনার থেকে আমি রিসেলিং করি। ওনার থেকে পাঞ্জাবির ফটো ছবি নিয়ে আমি পোস্ট করি আমার ফেসবুকে এবং বিভিন্ন গ্রুপে, সেখান থেকে সেল আসে।
তো সেখান থেকে এখন আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে আমি আমার প্রবাস জীবন শেষ করে আমি দেশে একটা উদ্যোক্তা জীবন বেছে নেব। আচ্ছা, সেটা আপনি ভেরি গুড, ভেরি ভেরি নাইস থট। এটা আপনার ভিশনটা কবে, মানে আপনি কোন বছরে বা কত দিন পর থেকে করা শুরু করতে চান জিনিসটা? জি, এখন আমি কন্টিনিউ করছি কাজ, অনলাইনে কাজ করছি অলরেডি, কিন্তু আমার লক্ষ্য উদ্দেশ্য আছে 2030 সালের মধ্যে আমি দেশে ফেরত এসে আমি বিজনেসটা নিজে শুরু করব, নিজে বিজনেসটা করব। দ্যাটস ভেরি গুড। জি। সো আপনি গেলেন, আপনি এখন শেফ হিসাবে আছেন, আপনি এখন আবার এরকম ছোট বিজনেসও করছেন। জি। যখন আপনি কুয়েতে প্রথম যাওয়ার পর ফার্স্ট বাংলাদেশে আপনি কবে আসছেন ঘুরতে বা ছুটিতে? জি, আমি প্রথম ছুটিতে আসছি 2018 সালের জুন মাসে। গিয়েছিলেন 15-তে? 15-তে, জি। আচ্ছা, 18 জুন মাসে আসছেন। যখন 18 জুন মাসে আপনি আসলেন, এয়ারপোর্টে নামলেন, আপনার কেমন অভিজ্ঞতা হলো মানে বাংলাদেশ সম্বন্ধে? আপনি একজন রেমিটেন্স দিয়ে থাকেন আমাদের জন্য, আপনাদের জন্য অনেক ধরনের মানে বিশাল একটা ইকোনমি আমাদের এখানে কাজে আসতেছে আপনাদের এই রেমিটেন্সের জন্য। তো যখন আপনি এয়ারপোর্টে নামলেন, মানে দেখলেন 3 বছর 3.5 বছর পর, আপনার ফিলিংটা কেমন ছিল আপনার? জি, আমার ফিলিংটা হচ্ছে যে আমি যখন 3.5 বছর পরে দেশে আসব এবং এই যে এতদিন যে আমার একটা গ্যাপ গেছে বাবা মার থেকে, পরিবার পরিজন থেকে যে একটা দূরত্ব হয়েছিল, সেটার একটা অন্যরকম অনুভূতি। সবাই নিশ্চয়ই আপনাকে নিতে আসছিল এয়ারপোর্টে? হ্যাঁ, যে বাবা আসছিল, মা আসছিল, বোনরা আসছিল, তারা। জি, এর মধ্যে আমি আরেকটা কথা বলে রাখি যে আমাদের প্রবাসীদের জন্য আগে থেকে এখন কিছুটা ডেভেলপ করছে সরকার। যে এখন আগে প্রথমে এয়ারপোর্টে মালামাল যে লাগেজগুলো, এটা পেতে খুব সময় লাগতো। বেল্টে? হ্যাঁ, বেল্টে। এটা প্রায় 2-3 ঘন্টা সময় লেগে যেত। তবে এখন এটার দিকে সরকার নজর দেওয়ার কারণে এটা আরো কম সময় পাচ্ছে। যদি এটা আরো আধুনিকতায়ন করতে পারে সরকার, তাহলে প্রবাসীদের ভোগান্তি কমবে। হ্যাঁ, মানে বাইরের এয়ারপোর্টগুলোর মতো যদি একটু সহজ করে ফেলে। জি, সহজ করে ফেলে। জি, এখনো 1-1.5 ঘন্টা লেগে যায়। হ্যাঁ হ্যাঁ, ওটা লাগে, এটা আমাদের সবারই একই এক্সপেরিয়েন্স। জি জি। সেক্ষেত্রে আমি সরকারের প্রতি আহ্বান করব যে এটার যেন এই দিকটা যেন লক্ষ্য রাখে, এবং অনেক সময় দেখা যায় মালামাল লাগেজ কেটে মালামাল রেখে দেওয়া হয়, এই দিকটাও যেন নজর দেওয়া হয়, যেন কারণ অনেক স্বপ্ন থাকে প্রবাসে, মার জন্য, বোনদের জন্য, নিজের ওয়াইফের জন্য অনেক জিনিসপত্র নিয়ে আসে, পয়সা দিয়ে এগুলো কিনে আনা হয়। হ্যাঁ হ্যাঁ, তো অনেক স্বপ্ন এগুলা। তো মা বসে থাকে যে মা তো আসলে চায় না যে আমার সন্তান আমার জন্য স্বর্ণগয়না নিয়ে আসুক, মা চায় যে আমার ছেলেটা আসুক। কিন্তু আরও যে স্ত্রী বা ভাই বোন আছে, ওদের তো অনেক স্বপ্ন থাকে যে ভাইয়া কুয়েত থেকে আসবো, ভাই বোন আশা করে যে ভাইয়া আমার জন্য কিছু নিয়ে আসবে। তো সেই ক্ষেত্রে সেগুলো যদি ওনারা লাগেজ কেটে রেখে দেয়, তো তাহলে তার ভিতরে অনেক একটা কষ্ট থাকে। জি, তো এই ভোগান্তিটা যেন না হয়, সেক্ষেত্রে যেন সরকারের একটা লক্ষ্য থাকে, যেন এটা দূরীকরণ করা হোক। যেমন অনেক বিজনেসম্যান আছে, বা ধরেন অনেক ভিআইপি বা অনেকে আছে, এরা যখন আসে, মানে আপনি কি এই ধরনের কোনো মানে যেটা বলতে চাই আমি, সেটা হচ্ছে আমিও এটা খেয়াল করেছি যে এক ধরনের বৈষম্যতা, এরকম কোনো কিছু আপনার হয়েছিল নাকি আপনি সুন্দর মতো এয়ারপোর্টে একদম সম্মানভাবে আপনি বের হতে পারছেন? জি, আমি আমার যে প্রথমবারের এক্সপিরিয়েন্স, সেটা বলতে গেলে প্রথম আমি আসি, তখন ওনারা বের হওয়ার সময়, মাল নিয়ে বের হওয়ার সময় ওনারা কয়েকবার চেক করছে যে এটা হয়তো ভিআইপিতে করা হয় না, মানে যেটাকে বলে হ্যারাসমেন্ট করা আর কি। সো দুই জিনিস, একটা হচ্ছে চেক করা। জি, অনেক সময় অনেকে চেক করার সময় হয়তো ব্যস্ত থাকে, খুব তাড়াহুড়া করে, আমরা অনেক সময় মনে করি এটা একটু রুড হচ্ছে। জি, আবার অনেকে যেও আসলেও রুড হয়। জি, সো দুই জিনিস চেক করে, আমাদেরও করে। আমি ভিআইপি ব্যাপারে আমি অবগত না ওইভাবে কি করা হয়, বাট এটা আমার মনে হয় এটা নর্মাল। আমরা হয়তো জাতিগত হিসাবে আমরা অনেক কাজ করি সারাদিন, তো আমরা আর স্ট্রেস আমাদের অনেক বেশি থাকে। তো এই ক্ষেত্রে মনে হতে পারে আমাদের যে মাঝে মধ্যে এটা ঠিক হচ্ছে না, বাট আমার মনে হয় যে হ্যাঁ, এই জায়গাটাও নজর দেওয়া উচিত, টু বি ভেরি অনেস্ট। আর
এছাড়া যখন আপনি এয়ারপোর্ট থেকে বের হন বা এনিথিং, আপনার তো সম্মানে কোনো ধরনের কোনো প্রবলেম হয় না না, সেক্ষেত্রে অনেক উন্নয়ন হয়েছে হ্যাঁ এখন বর্তমানে। আরও নতুন যে টার্মিনাল করতেছে রাইট সেক্ষেত্রেও প্রবাসীরা আরও দ্রুত সময়ে বেল্টে মাল পেয়ে যাবে এবং দ্রুত সময়ে বের হতে পারবে, আমি আশাবাদী। রাইট। আমি পার্সোনালি, আমরা সবাই যেটা মনে করি, পার্সোনালি আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ সমান। জি যারা এয়ারপোর্ট বা কি বলবো বাস স্ট্যান্ড বা রেলওয়ে যেখানেই সবাই যাত্রী যারা আছে সবাই একই রকম মানে সেম ট্রিটমেন্ট পাওয়া উচিত, এটা আমি সবসময় মনে জি। করি। সো ওই জায়গা থেকে আপনাকে আমি এই কোয়েশ্চেনগুলো করলাম। সো আপনি হচ্ছেন মুন্সিগঞ্জের ছেলে। জি মুন্সিগঞ্জের ছেলে মানে হচ্ছে বিক্রমপুর। জি আচ্ছা, আমিও বিক্রমপুরের। তো বিক্রমপুরের একটা জিনিস, এই জন্য এখন অনেক কিছু মিলে যাচ্ছে যে আপনি শেফ, কাজ বিক্রমপুরের মানুষ আসলেই খেতে খুব পছন্দ করে। জি সো ওই জায়গা থেকে আপনার ওই জিনিসটা আসছে। জি, খেতে এবং খাওয়াতে। জি ওইটা তো বাদই দিলাম, এমন খাওয়াতে পছন্দ করে যে এটা এক ধরনের মাঝে মধ্যে পেইন হয়ে যায় যে জি, খাইতে চাই না, কিন্তু খুবই খাওয়াতে চায় তারা। সো এখন আপনি দেশের ছুটিতে এসেছেন। জি। আপনার কয় মাসের ছুটি পান সাধারণত বছরে? আমি বছরে 2 মাস, হুম। তো সেক্ষেত্রে আমি 2 বছরে 4 মাস করে ছুটি কাটাই দেশে আসলে। আচ্ছা, তো জি। 2 বছরে আপনি একবার আসেন 4 মাসের জন্য। 4 মাসের জন্য। জি। আচ্ছা ঠিক আছে। সো এই যে 4টা মাস যখন কাটায় আবার যান, তখন আপনার কেমন লাগে? হ্যাঁ, এটার অনুভূতিটা হচ্ছে যখন আমি আবার আমার পরিবার পরিজনকে ছেড়ে যাই, তখন অবশ্যই খুব কষ্ট হয় হ্যাঁ। তাদের ছেড়ে যেতে। কিন্তু কাজ তো করতে হবে, কাজ যেতে তো কাজ তো হবে। করতে হবে। জি, কাজ করতে হবে। ফ্যামিলিকে ভালো রাখতে হলে আমাকে যেতে হবে, হুম। আমাকে উপার্জন করতে হবে। এবং শুধু যে আমার ফ্যামিলি উপকৃত হবে বিষয়টা এরকমও না, এটা আমাদের দেশ এবং পুরো বাংলাদেশের একটা উন্নয়নের একটা মাধ্যম, যে আমরা রেমিটেন্স পাঠাই দেশে। রাইট রাইট, এটা বিশাল সেক্টর। আচ্ছা, জি। একটা জিনিস খুব জানতে চাই, আপনি যখন দেশে ছুটি কাটাতে আসেন জি তখন আপনি কুয়েতের কোন জিনিসটা মিস করেন? জি, তখন আমি কুয়েতের ট্রেডিশনাল যে খাবারগুলো, যে ওগুলা খুব মিস করেন? ওগুলা আমি রান্না করতে মিস করি আসলে। আচ্ছা হ্যাঁ, জি, অনেক জিনিস এখানে পাওয়া যায় না, জি, ওগুলো যেগুলো রান্না করতে জি হয়। জি, তো যেহেতু আমার কাজই এটা, হ্যাঁ তখন আমি এটা আসলে এখানে করতে পারি না, আচ্ছা, তো এটা মিস করা হয়। মিস করা হয়। জি সো ওইটা আমি এটাই জানতে চাচ্ছিলাম যে আমরা যে সবসময় ছুটি কাটায় যখন দেশে আসি, সবাই আমরা ভাবি যে বাহ, অনেকদিন পর ফ্যামিলির সাথে একসাথে হলাম, আমার জি। জীবনটা সার্থক হয়ে গেল, সবার হাসি মুখ দেখতেছি। কিন্তু ওই যে কাজের ক্ষেত্রটা রেখেছেন, ওখানেও কিছু কিছু জিনিস কিন্তু মিস করা মিস হয়, করা হয়। জি এটাও মিস করা হয়। সো ওইটা মিস করেন, এবং আমি শিওর ওখানকার যে শৃঙ্খল জীবনযাপন, একটা সিস্টেম্যাটিক জীবনযাপন, ওটাও আপনি মিস করেন। জি কারণ অবশ্যই। ঢাকায় যখন ছুটি কাটাচ্ছেন তখন তো যখন যা ইচ্ছা তাই করতেছেন জি আপনি। জি, তো ওখানকার, সো কুয়েতে থাকা, কুয়েতে আপনি ট্রাভেল করেন কিসে? মনে করেন আপনি কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় কিসে ট্রাভেল করেন? ওই কফিলি আপনাকে গাড়ি দিয়ে দেয়? না, ওটা আমার যখন আমি নিজস্ব কারণে ব্যক্তিগতভাবে এটা আমি ট্যাক্সি দিয়ে যাতায়াত দিয়ে করি। চলেন। জি। আচ্ছা, সো কুয়েতের ট্যাক্সির লাইফস্টাইল, মানে ওখানকার যাতায়াতের যে আপনি যে ট্যাক্সি দিয়ে যাতায়াত করছেন, আর বাংলাদেশে আপনি যখন আসেন তখন কি দিয়ে যাতায়াত করেন? তখন আমি বাংলাদেশে এয়ারপোর্টে আসার পরে আমি ট্যাক্সি দিয়ে বাসায় যাই। বাসায় যাই। জি, হ্যাঁ তারপরে দেশে আসার পরে আমি আমাদের এদিকে যেহেতু সিএনজি এবং হ্যাঁ। অটো রিক্সাগুলো চলে বেশি, এগুলো দিয়ে চলাফেরা করা হয় বেশি। এইগুলোর মধ্যে কোনো পার্থক্য পান, উন্নতির কোনো পার্থক্য পান ওই দেশের বা আমাদের দেশের? হ্যাঁ অবশ্যই, আমাদের বাংলাদেশের মধ্যে যেমন অবকাঠামোর দিক দিয়ে এখন অনেকটা উন্নয়ন হচ্ছে। বাংলাদেশ সরকারের যে একটা স্লোগান আছে যে প্রত্যেকটা গ্রাম হবে শহর, তো সেক্ষেত্রে অনেক গ্রামগুলো উন্নয়ন হচ্ছে, রাস্তাঘাট অনেক ভালো হচ্ছে। সেক্ষেত্রে কুয়েতের বিষয়টা হচ্ছে একটু ভিন্ন, এটা একটা ছোট রাষ্ট্র, তো সেক্ষেত্রে ওরা চাইলে প্রতিটা রাস্তায় খুব হাইওয়ে করতে মানে পারে, খুব তাড়াতাড়ি উন্নতি করতে পারে। হ্যাঁ উন্নতি করতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশের সিস্টেমটা এরকম না। বাংলাদেশটা এত মানুষ, হ্যাঁ অনেক মানুষ, এত মানুষ। জি, অনেক গাড়ি, অনেক মানুষ, অনেক এই সমস্যা। হ্যাঁ। তো সেক্ষেত্রে একটা বিষয় আছে যে মিস করা হয় যে ওইখানে ট্যাক্সি দিয়ে যাতায়াত করা খুব সেফ, আর বাংলাদেশে অনেক গাড়ি যেটা ব্যাটারি চালিত গাড়ি, হ্যাঁ। এই গাড়ি দিয়ে যাতায়াত করতে হয়। তো সেক্ষেত্রে
প্রেক্ষাপটটার ভিন্নতার কারণে ভালোই হুম। ভালো লাগে। সো মানে ডিফারেন্স তো আছেই, জি, অবশ্যই, জি। হ্যাঁ ডিফারেন্স তো আছেই। জি সো আপনি যখন আপনার বাসার ফ্যামিলি সবার জন্য জিনিসপাতি নিয়ে আসেন, জি তারা নিশ্চয়ই অনেক খুশি হয়। জি তারা কি বুঝে আপনার কষ্টটা, যে আপনি কতটা কষ্ট করে এই জিনিসগুলা তাদের জন্য অ্যাচিভ করতেছেন? তারা কি আপনাকে সেই পরিমাণ মানে বুঝতে পারে কিনা, এটা কি আপনি ফিল করেন? কারণ আমি অনেক এরকম দেখেছি যে আহ, অনেক বাবা মাই বা অনেক ফ্যামিলি নিডের কারণে ছেলেমেয়েকে পাঠাই দিচ্ছে, ওরা জাস্ট বাঁচার জন্য সেই টাকাগুলো নিচ্ছে, কিন্তু বুঝতেছে না যে এটার জন্য হয়তো বুঝতেছে ছেলে অনেক কষ্ট করতেছে, জি। কিন্তু কি ধরনের কষ্ট করতেছে সেটা তারা বুঝে। এটা রিয়েলাইজ করতে পারে না তারা আসলে। এক্স্যাক্টলি জি, জি। এক্স্যাক্টলি আমি ওদিকে যাচ্ছিলাম। জি। এটা কি তারা রিয়েলাইজ করতে পারে? আমার মনে হয় না, কারণ তারা যদি রিয়েলাইজ করতো, প্রথমত বাবা মা একটু সচেতন হতো ছেলে মেয়েদের প্রতি, যে যারা যে ছেলেদেরকে ওনারা বাইরে পাঠিয়েছেন বিভিন্ন দেশে, কেউ কুয়েত, কেউ সৌদি আরব, কেউ দুবাই, মালয়েশিয়া, এই দেশগুলোতে আমাদের প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে, অনেক হাড়ভাঙা পরিশ্রম, এবং যেগুলো আমরা কখনো দেখবো না, জি, বুঝবো না। জি যে আরব দেশের মধ্যে প্রচণ্ড গরম পড়ে, গরমের মধ্যে যে 50 থেকে 60 ডিগ্রি গরম হয়ে যায় ওই দেশে, এত তাপমাত্রা। তো সেখানেও কাজ করতে হয় সেখানে। তো এই কষ্ট যদি আসলে বাবা মা রিয়েলাইজ করতো, বা তারা বুঝতে যে আমার সন্তান অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে, সেখান থেকে যদি তারা কিছু টাকা পয়সা ছেলের জন্য আলাদাভাবে রেখে দিত, যে এটা আমার ছেলেকে আমি ও সফরে আসলে বা দেশে যখন আসে একবারে, তখন আমি এই অ্যামাউন্টটা দেব, তার এই পরিশ্রমগুলো সে যেন বুঝতে না পারে, তার এই কষ্টটা যেন কষ্ট না মনে হয়, যে না আমি কষ্ট করছি, আমার বাবা মা আমার জন্য একটা অ্যাসেট রেখে দিছে, সব খরচ করেনি। তো আমি মনে করি যে এই বিষয়টা সব বাবা মার বোঝা উচিত, পরিবার পরিজনের যে সাধারণত যে টাকাগুলো পাঠানো হয় তারা সবই খরচ করে ফেলে। জি একদম এই পয়েন্টটা আমি আসলে চিন্তা করতেছিলাম, যে আমরা যতটাই মনে করি আমাদের পরিবার খুব শক্ত, আমরা সবাই একজনকে ভালোবাসি, কিন্তু এই রকম সিচুয়েশনে অ্যাকচুয়ালি বোঝা যায় যে পরিবার কতটুক বুঝে একজন আরেকজনকে। জি রাইট। খুবই খুবই ইন্টারেস্টিং, মানে আমার খুবই অন্যরকম লাগতেছে ব্যাপারটা। আপনি আপনার এরকম এক্সপিরিয়েন্স হয়েছে? হ্যাঁ হয়েছে। মানে কীরকম একটা যদি শেয়ার করতে চান? জি, একটা যদি শেয়ার করতে চাই তাহলে বলবো যে আমি যখন প্রথম 7 বছর আমি আমার বাবাকে টাকা পয়সা দিই, জি, তো সেক্ষেত্রে আমি এমন সিচুয়েশন ছিল না যে বাবার কাছ থেকে এসে আমি আবার বাবার কাছ থেকে হাত পেতে চলার জন্য, যে কারণ আপনি তো পুরো টাকাটাই পাঠাই দিছি। জি, বিষয়টা এক ধরনের এরকম হয়ে গেছে যে তখন আর চাইলেও দেখা গেছে যে ফ্যামিলির জন্য খরচ করে ফেলছে, চাইলেও পাওয়া সম্ভব না। তো হয়তো দিত যে ঋণ করে হয়তো আমাকে চলার জন্য দিত, কিন্তু আপনি তো টাকা পাঠাইছেন ঋণ করে, যাতে আপনাকে না দেয়। জি। তো যাই হোক, বাবা হয়তো কাজেই লাগাইছে, উনি হয়তো বুঝতেও পারে না যে আপনার কখনো লাগবে। হ্যাঁ, যেহেতু হয়তো উনি ভাবছে যে ছেলে আসলে টাকা পয়সা নিয়ে আসবো, ওর টাকা দিয়েও চলবো। তো সেক্ষেত্রে বাবা টাকা পয়সা খরচ করে ফেলছে, এবং ফ্যামিলির জন্যই করছে, এবং কিছু জমিও কিনছে। তো সেক্ষেত্রে যে আপনি কি আপনার বাবাকে বলছেন যে বাবা আমার জন্য তো কিছু একটু রাখতে পারতা, এরকম কি আপনি বলছেন? না, এটা আমার বলা হয় নাই, কারণ যেহেতু আমি জানি যে বাবা টাকা অন্যভাবে খরচ করে না, যে সংসারের জন্য খরচ করছে এবং আমাদের জন্য খরচ করছে, ফ্যামিলির জন্যই। জি, সেক্ষেত্রে আর এটা বলা হয় না, এটা বলাটাও অনুচিত। হ্যাঁ, অনুচিত, এবং বলা যায় না। জি, হ্যাঁ। সো এত কষ্ট করছেন আপনারা আমাদের দেশে, আপনাদের টাকার জন্য অনেক বড় বড় কাজ আজকে মনে করেন হচ্ছে আপনাদের। আপনাদেরকে অ্যাকচুয়ালি কিভাবে মানে আমরা ধন্যবাদ দিব, বা আপনাদেরকে কিভাবে বলবো যে ভাই থ্যাংক ইউ ফর এভরিথিং, এটা অ্যাকচুয়ালি আমি জানি না। আপনারাই কিন্তু অনেকটা ক্ষেত্রে দেশটাকে ধরে রাখছেন, আপনাদের কারণে অনেক ক্ষেত্রে, অনেক জায়গায়, অনেক সেক্টরে আমরা যা করতে পারছি অনেকখানি আপনাদের উপর নির্ভর করেই। এত কাজ, এত কষ্ট, আপনি ওখানে কয় ঘন্টা কাজ করেন এটাই অ্যাকচুয়ালি জানা হয়নি। আপনি দিনে কয় ঘন্টা কাজ করেন, যেই 3 দিন কাজ করেন? জি, যেই 3 দিন আমি কাজ করি, ওই 3 দিন আমার প্রায় 16 থেকে 17 ঘন্টা কাজ করা হয়। 16 থেকে 17 ঘন্টা কাজ? জি,
মানে রান্না করতে হয় 16-17 ঘন্টা? যে এটা সকালে ওদের নাস্তা বানাই দিতে হয়, দুপুরে লাঞ্চ লাঞ্চ এবং রাতে ডিনারের জন্য করতে হয়। তো সেক্ষেত্রে দেখা গেছে সকাল 9টা থেকে শুরু করলে রাত 12টা পর্যন্ত একটা চলতে থাকে। জি আচ্ছা, কিন্তু সব অ্যাট লিস্ট আপনার প্রতিদিন করতে হচ্ছে না? না, সপ্তাহে 3 দিন। জি। তো যখন কাজগুলো করেন, যখন আপনি রান্না বাড়াগুলো করেন, কেউ কি আপনাকে কখনো খুশি হয়ে বলছে যে আজকে খুব মজা হয়েছে? হ্যাঁ, ওরা প্রায় সময় বলে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যে এইভাবে আপনাকে অ্যাপ্রিশিয়েট করা। জি এই অ্যাপ্রিশিয়েট আসলে না হলে আমি এতদিন এই কাজ করতে পারতাম না। তাহলে মনে হতো যে রান্না করে দিচ্ছি, খায় চলে যাচ্ছে এরকম কিছু। হ্যাঁ জি কি মানে কিভাবে অ্যাপ্রিশিয়েট করে আপনাকে? কি হ্যাঁ, ওরা আরবিতে বলে মিয়া মিয়া, যেটাকে বলে মিয়া মিয়া। হ্যাঁ আচ্ছা, মিয়া মিয়া বলতে 100% মানে 100% হ্যাঁ গুড এটা বলে আর কি। ওকে, তো সেক্ষেত্রে ওরা এই ধরনের অ্যাপ্রিশিয়েট করে, ধন্যবাদ জানায়, মানে অনেক কিছু বলে আপনাকে। জি। তো এখন আপনি সেই যে 2015-তে পড়াশোনা বাদ দিয়ে ছেড়ে চলে গেছেন, কখনো ভাবেন নাই যে আপনি শেফ হবেন? আপনি এখন একজন রেগুলার শেফ আপনার কফিলের আন্ডারে। আপনার কি অন্য আর কোনো কাজ করার ইচ্ছা আছে কুয়েতে এটা ছাড়াও? হ্যাঁ, আমি এই কাজের পাশাপাশিও আমি চেষ্টা করছি যে আরও কিছু, যেহেতু আমার সময় আছে, যেহেতু আপনি 3 দিন কাজ করছেন। হ্যাঁ, কাজ করি, 4 দিনের মতো আমি সময় পাই, 4-5 দিনের মতো আমি সময় পাই। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি যে বাংলাদেশ থেকে যে এক্সপিরিয়েন্স ছিল আমার, ওইখানে রাজমিস্ত্রি কাজ করা, কনস্ট্রাকশনের কাজ। আপনি কি ওটা পাশাপাশি করেন? হ্যাঁ, ওইটা আমার করা হয়েছে মাঝে মধ্যে, পার্ট টাইম হিসেবে করেন না? দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। ওইখানে আমি টাইলসের কাজ জানতাম না। আচ্ছা, ওইখানে আমি টাইলসের কাজ শিখছি বাঙালি ভাইদের সাথে গিয়ে পার্ট টাইম সময়ে। হ্যাঁ, তো যদি আমি কখনো এই সুযোগটা পাই যে বাহিরে যাওয়ার, কফিল থেকে যখন আমি কফিলের থেকে বের হয়ে যদি আমি এই সুযোগটা পাই, তাহলে আমি এই কাজগুলো করার ইচ্ছা আছে। আচ্ছা, এই ওই কাজগুলোতে কি পারিশ্রমিক আরো বেশি? জি, বেশি। আচ্ছা, সো এই জন্য আপনি এটা এখন কেন করতে, মানে আপনি এখন কেন জিনিসটা করছেন না? আপনাকে বাধা দিচ্ছে কেন? এখন এটা একটা বৈষম্য আছে যে ওর আন্ডারে যেহেতু আমি গেছি, তো ওর অনুমতি ছাড়া আমি বাইরে বের হতে পারবো না, ওর অনুমতি লাগবে। এবং ওর যে একটা ওই দেশে বলে হাউল, তো ও আমাকে অন্য কফিলের আন্ডারে হাউল করে দিলে আমি তখন ওকে টাকার মাধ্যমে আমি বাইরে কাজ করতে পারবো। আচ্ছা, কিন্তু সে আপনাকে ওটা করতে দিচ্ছে না। আচ্ছা, এখন কেন দিচ্ছে না? এখন ওর প্রয়োজন, আপনাকে লাগবে এখন। হ্যাঁ, এর জন্য দিচ্ছে না। কিন্তু আমার এই 9 বছরের জার্নিতে আমি জাস্ট সংসারের জন্য এবং আমার নিজের জন্য খেয়ে পরে ভালো আছি, কিন্তু আমার খুব একটা যে ব্যাংকে টাকা জমিয়েছি বিষয়টা এরকম না। বুঝতে পারছি। হ্যাঁ, স্যালারিটা খুব, মানে আপনি জাস্ট চলে যাচ্ছে, আপনি ভবিষ্যতের জন্য কিছু করতে পারছি না। জি। তো সেক্ষেত্রে আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যেন এই সিস্টেমটার প্রতি নজর দেন, যেন কোনো প্রবাসী যদি কফিলের আন্ডারে যায়, সে যেন 2 বছর কন্ট্রাক্ট শেষ হওয়ার পরে যেন সে কফিল পরিবর্তন করতে পারে। এখনো এই ধরনের কোনো রুল বা নিয়মাবলী নাই এখন? হ্যাঁ, নাই বলতে হয়, টাকার মাধ্যমে হয়। আচ্ছা, বুঝতে পারছি। টাকার ওইখানে ওদের টাকা দিলে, ওরা অনেকেই আছে টাকা দিলে এটা করে দেয়, হাউল করে অন্য কফিলের আন্ডারে চলে যায়, তখন সে বাহিরে কাজ করতে পারে, তার স্বাধীন মতোভাবে করতে পারে। তো এটা যদি সরকার একটু নজর দিত, তাহলে আমাদের যে বাঙালি ভাইয়েরা এখন যেই পেশারে আছে, ওই দেশে যে অনেক ধরপাকড় চলতেছে, অনেক ধরপাকড় কেন চলছে এখন? ধরপাকড় চলতেছে যে অনেক ভাইয়েরা কফিলের আন্ডারে ভিসা দিয়ে যাচ্ছে, অনেকের দেখা গেছে বেতন কম, তারপরে দেখা গেছে বিভিন্ন সমস্যা, কেউ বেতন 2 মাস 3 মাস হয়ে যাচ্ছে, বেতন পাচ্ছে না, দিচ্ছে না, খাওয়ার সমস্যা হচ্ছে, থাকার সমস্যা হচ্ছে, বিভিন্ন কারণে সে কফিলকে ছাড়তে বাধ্য হয়। তো এজন্য সে অবৈধ পথ অবলম্বন করে। সে কি ধরনের অবৈধ পথ বলতে সে আর বৈধ নাই, যেহেতু সে কফিলের আন্ডারে নাই।
তখন সে আকামাবিহীন হয়ে গেল আর কি। তখন আকামাবিহীন হয়ে গেলে তখন সে অবৈধর কাতারে চলে যায়। তো সেক্ষেত্রে এখন ওই মানুষগুলো ওরা ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে এবং আজীবনের জন্য ব্যান করে দিচ্ছে, ডিপোর্ট করে দিচ্ছে। হ্যাঁ, ওরা আর কুয়েতে যেতে পারবে না। তবে এটাও সরকারকে, কুয়েত সরকারকে ধন্যবাদ জানাই। ওরা প্রতি 5 বছর 6 বছর পর পর এটা একটা সাধারণ ক্ষমার একটা সুযোগ দেয়। ওই সময়ে যারা চলে আসবে দেশে আউটপাস নিয়ে, তখন সে চাইলেও আবার পরবর্তীতে যেতে ফেরত আসতে পারবে, বিকজ সে স্বীকার করছে যে আমি ভুল করছি, আমি ফেরত যাচ্ছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে অনেকেই চলে আসছে, আমার দেখা মতে অনেকেই আসছে, আবার অনেকেই আসে নাই। তাদেরকে এখন আবার এই বিভিন্ন ধরপাকড়ের মাধ্যমে তাদের ধরে আজীবনের জন্য ব্যান করে দেওয়া হচ্ছে। বুঝতে পারছি। সো এই জন্য এখন একটু প্রবলেম হচ্ছে। জি। আচ্ছা, আপনার দেশ থেকে ভালো ফিউচারের জন্য, সংসারে হাল ধরার জন্য আপনি কুয়েত চলে গেলেন। জি। আপনার কি কোনো ধরনের অনুশোচনা আছে ভিতরে যে আপনি দেশে থাকলেও হয়তো ভালোই হতো? এরকম কোনো অনুশোচনা কি আপনার ভিতর থাকে বা আছে? জি, আমার যখন আমি পড়াশোনা করি তখন আমার স্বপ্ন ছিল আমি ব্যাংকার হব। যেহেতু আমি কমার্স নিয়ে পড়াশোনা করছিলাম, সেক্ষেত্রে আমার আর এটা হয় নাই। যেহেতু আমার মনে হয়েছে যে পড়াশোনা করে শেষ পর্যন্ত আমি হয়তো চাকরি পাবো না। মানে আপনার মধ্যে এই ভয়টা ছিল যে আপনি হয়তো চাকরি পাবেন না এখানে। জি, সেক্ষেত্রে আমি আমার এই প্রবাস জীবনটাই বেছে নিয়েছি। জি। কিন্তু কোনো ধরনের এখন কোনো অনুশোচনা নেই যে না আমি দেশে থাকলেই ভালো হতো, এরকম কোনো কিছু তো আপনার ভিতর কাজ করে না? না, সেটা মাঝে মধ্যে করে। জি, হয়তো ভালো হতো, ফ্যামিলির সাথে থাকা হতো, কিন্তু এখন দূরে আছি। আসলে সেটা তো সবসময় হয়। হ্যাঁ। আচ্ছা ফরিদ, আপনাকে আমার লাস্ট প্রশ্ন, আপনি এত কিছু দেখলেন, এত কিছু দেখছেন এখনো, আপনি বললেন যে আপনি 30-এ ব্যাক করে এখানে কাজ শুরু করতে চান। জি। আপনার জীবন আদর্শ এখন কি? আপনি কি হতে চান জীবনে? এই এখন থেকে আপনি যে কদিন আপনাকে আল্লাহ বাঁচায় রাখে, আপনার জীবন আদর্শটা কি হতে চান? আপনি তো সবই দেখলেন, ফ্যামিলি থেকে আলাদা হলেন, ওখানে অনেক কষ্ট এখনও করছেন, টাকা পাঠাচ্ছেন, নিজের জীবনটাকে মানে কি এটা এক ধরনের স্যাক্রিফাইস। জি। আপনার জীবন আদর্শটাকে আপনি কি চান আপনার লাইফ থেকে? জি, আমি আমার লাইফ থেকে যখন আমাদের প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারের যখন আমি মোটিভেশন শুনতাম ইউটিউবে এবং ফেসবুকে, তখন আসলে আমি তখন জানতাম না যে স্যারের এত বড় একটা প্ল্যাটফর্ম আছে, যেখানে প্রায় 12 লক্ষ তরুণ তরুণীদের একটা প্ল্যাটফর্ম। সেখানে বিনামূল্যে রেজিস্ট্রেশন করানো হয় এবং 90 দিনের সেশন দেওয়া হয়। সেখানে অনেক বড় একটা প্ল্যাটফর্ম, সেখানে উদ্যোক্তা তৈরির একটা প্ল্যাটফর্ম স্যার তৈরি করে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে আমি এখানে টানা 90 দিন ক্লাস করেছি এবং যে শিক্ষা অর্জন করেছি, এই শিক্ষাকে এগিয়ে নিয়ে এবং এটাকে অর্জন করে আমি চাই যে একজন সফল উদ্যোক্তা হব এবং স্যারের এই দেখানো পথে হেঁটে আমি সেবামূলক কাজ করব ইনশাআল্লাহ। তবে আমার আর একটা স্বপ্ন আছে যে আমি আগে থেকে একটা স্বপ্ন দেখতাম যে একজন সফল বিজনেসম্যান হওয়ার। তো সেক্ষেত্রে আমি উদ্যোক্তা জীবন দিয়ে শুরু করছি। আমার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে যে আমি একদিন সফল হব এবং বড় বিজনেসম্যান হব। সফলতাটা কিন্তু নিজের বিশ্বাসের উপর অনেকখানি ডিপেন্ড করে। আপনি যদি বিশ্বাস করেন, আপনি হয়তো জানেন না কবে হবেন, বাট সফল আপনি হবেনই। জি। থ্যাংক ইউ ফরিদ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো এবং আপনি একজন শেফ, আপনার হাতের রান্না খেতে পারলে খুব মজা হতো। জি, ইনশাআল্লাহ সময় হলে খাওয়াবো। শিওর। থ্যাংক ইউ আমাদের এখানে আসার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা দেখলেন কিরণ প্রেজেন্ট স্বপ্ন, সংগ্রাম ও সাফল্য ইন অ্যাসোসিয়েশন উইথ ডেইলি স্টার। থ্যাংক ইউ গাইজ। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ।